দেশের সর্বোচ্চ আইন সংবিধানকে যদি কেউ অস্বীকার করে, এখনো পর্যন্ত প্রচলিত আইন সেটা একটা ফৌজদারি অপরাধের গণ্য হতে পারে। এখন 106 সংবিধানের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত গ্রহণ করার কারণে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের লেজিটিমেসি অনেক বৃদ্ধি পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কি শপথ গ্রহণ করছেন? বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনারা জানেন যে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার নামে একটা অর্ডার তারা প্রস্তাব করেছে, যেটা ঐকমত্য কমিশন সেটা মতামত গ্রহণ করার জন্য পাঠানো হয়েছে। আমার যেটা দেখার সুযোগ হয়েছে। আচ্ছা বলেন তো, এইটা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির, এইটা আমরা যদি মনে করি সুপ্রিম কোর্টের অঙ্গ, বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বাংলাদেশের প্রধান বিচারপতির নাম হচ্ছে ডক্টর সৈয়দ রেফাত আহমেদ, এবং এই সংবিধানে বলা আছে যে প্রধান বিচারপতির একটা সুনির্দিষ্ট শপথ তিনি গ্রহণ করেছেন। কিছু মনে করবেন না, কিসের ভিত্তিতে করেছেন? এই সংবিধানের ভিত্তিতে করেছেন। বাংলাদেশে যে সমস্ত সাংবিধানিক নিয়োগ হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার, পাবলিক সার্ভিস কমিশন, অ্যাকাউন্টস অ্যান্ড অডিটর জেনারেল, তারা যা করেছেন সবগুলোই কিন্তু এই সংবিধান অধীনে নিয়োগপ্রাপ্ত হয়েছেন রাষ্ট্রপতি কর্তৃক, এবং তারা এই সংবিধানের সিদ্ধ শপথ গ্রহণ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কি শপথ গ্রহণ করছেন? কারণ তাদের বক্তব্য অনুযায়ী 72 সালের বাকশালী সংবিধান সেটা বর্তমানে কোনো স্থায়িত্ব নেই, এটা ধরে নিতে হবে বাংলাদেশে কোনো সংবিধান নেই। এর চেয়ে সংবিধান বিরোধী রাষ্ট্রদ্রোহিতা আমি বলবো, আপনি দেশের সর্বোচ্চ আইন সংবিধানকে যদি কেউ অস্বীকার করে, এখনো পর্যন্ত প্রচলিত আইন সেটা একটা ফৌজদারি অপরাধের গণ্য হতে পারে। এখনো পর্যন্ত আপনি বলছেন ধরে নিতে হবে কোনো কিছু নাই। আচ্ছা যদি নাই নেয়, তাহলে রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব কেন শপথ পড়ালেন জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে ভিত্তি করে? বলা হচ্ছে সংবিধানের 106 অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন করেছেন। আচ্ছা ধরলাম 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোনো মতামত পরামর্শ দেয়নি। যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল 5ই আগস্ট 2024 ছাত্র জনতার গণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে, সরকার প্রধান দাবিদার ফ্যাসিবাদের মুখ্য ক্রীড়ানক তিনি পলায়নের পরে বাংলাদেশের একটা ভ্যাকুয়াম, এই ভ্যাকুয়াম পূরণ করার জন্যে 106-এর মতামত ছাড়াও তো বাংলাদেশের তৎকালীন সময়ের মানুষের মতামতের ভিত্তিতে সরকার গঠিত হতে পারত। বরং আমি মনে করি 106 সংবিধানের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত গ্রহণ করার কারণে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের লেজিটিমেসি অনেক বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে 106 অনুচ্ছেদ সম্পর্কে আমার বক্তব্য। দ্বিতীয়ত হচ্ছে, তাহলে ওনারা বলেন, ওনারা প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তর দিচ্ছি। ওনারা প্রশ্ন করেন যেহেতু অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে নেই, তাহলে তো এই সরকারের লেজিটিমেসি প্রশ্ন কিভাবে আসে? তারা কি শপথ নিলেন? আমি তাদের জ্ঞাতার্থে বলছি, এই প্রশ্ন তো আমাদের মধ্যে আইনজীবীরাই তুলেন, কোর্টে না এগুলোর ব্যাপারে মোক্ষম জায়গা এগুলো জবাব দেওয়ার ক্ষেত্রে। তবু আপনারা যারা ল স্টুডেন্ট, সাধারণ মানুষ অনেকে শুনছেন, মিডিয়ায় দেখছেন বলে বলছি। আপনি খেয়াল করে দেখেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিলেন সংবিধানের 13 সংশোধনের মাধ্যমে। সেখানে একজন প্রধান উপদেষ্টা এবং একটা উপদেষ্টা মণ্ডলী গঠিত হতো 90 দিনের মধ্যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের জন্য। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সেই যে শপথ যারা গ্রহণ করতেন তৎকালীন প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বাধীন এই উপদেষ্টা পরিষদ ওই শপথ গ্রহণ করেছেন। প্রশ্ন আসতে পারে যে যখন এই শপথ গ্রহণ করেছেন, তখন তো সংবিধানের 13 সংশোধনী শেখ হাসিনার সময়ে 15 সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়েছিল, তাহলে তিনি কীভাবে নিলেন? তাদের সন্তুষ্টির জন্য বলি, 15 সংশোধনী মামলা রায় করে বদিউল আলম মজুমদার, বিএনপি, জামাত সহ আমরা যারা চ্যালেঞ্জ করে রিট পিটিশন ফাইল করেছিলাম, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ 2024 সালের ডিসেম্বরে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে 15 সংশোধনের মাধ্যমে বাংলাদেশের সংবিধানকে যে আওয়ামীকরণ করা হয়েছিল, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সেই অংশটুকু বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে পুনরুজ্জীবিত ফিরিয়ে এনেছেন। যখন ফিরে এসেছে, সুতরাং বাই ইমপ্লিকেশন মনে করতে হবে তারা সেই অধীনে তারা শপথ গ্রহণ করেছে। ধরলাম সেটাও আমি মানলাম না, ধরলাম সেটাও আমি মানি না, আমি আপনার এই আর্গুমেন্ট মানি না। তাহলে কি হবে?
তাহলে কি বাংলাদেশের সংবিধানে এবং বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা পরিবর্তিত পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে সরকার গঠন করেছেন এর কি কোনো বৈধতা থাকবে না? তার কি কোনো বৈধতা দেওয়ার বিধান কি আমাদের সংবিধানে নেই? আমরা বলছি বিদ্যমান সংবিধানে সেই বিধান আছে। আমাদের সংবিধানের 150 অনুচ্ছেদে ক্রান্তিকালীন এবং জরুরি অবস্থা সংক্রান্ত একটা বিধান আছে এবং তার সঙ্গে আমাদের এই সংবিধানের 4র্থ তফসিল অন্তর্ভুক্ত করে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং যে সমস্ত ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সংবিধান সংশোধন সংক্রান্ত যে সমস্ত বিষয় ঐক্যমত্য হবে তার সমস্ত কিছুই বিদ্যমান সংবিধানের কাঠামোর মধ্যে আমাদের সংশোধনী আনা করা সম্ভব। যদি তাই হয়ে থাকে আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা 5ই আগস্ট 2024 গঠিত হয়েছে এবং সেই সরকার পরবর্তী নির্বাচন পর্যন্ত যে সময়কাল তারা দায়িত্ব পালন করবেন, কার্যকাল তারা পালন করবেন এবং পরবর্তী সরকার গঠন পর্যন্ত এই পুরা সময়ের একটা র্যাটিফিকেশন বৈধতা কিন্তু পরবর্তী সংসদ কর্তৃক দিতে হবে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্যে, একটা প্রশাসনিক এবং একটা রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ধারাবাহিকতা রক্ষা করার জন্য। ওই সংবিধান যখন প্রয়োজন হবে আমার প্রস্তাব থাকবে আইনজীবী হিসেবে সাংবিধানিক জাতীয় ঐক্যমতে বিভিন্ন রাজনৈতিক দলের যে আশঙ্কা যা এখনই করতে হবে আমি বলি এটা যদি করেন তাহলে সেটা সরাসরি চ্যালেঞ্জের মুখোমুখি পড়বেন। আমি আপনাদেরকে এই প্রসঙ্গে বলি, এখন প্রশ্ন করা হচ্ছে, আপনারা দেখছেন জামাত ইসলামের পক্ষ থেকে একটি প্রস্তাব করা হয়েছে যে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার, আর সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের একজন একটা এক্সপার্ট টিম থেকে কনস্টিটিউশনাল অর্ডার নামে সিমিলার একটা অর্ডার করার কথা বলা আছে। তার কোনো সুযোগ আছে কিনা? আমি বলি যদি এরকম কোনো কিছু করা যা হয় সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে, কারণ আমাদের আইনের একটা অন্যতম বাণী হচ্ছে যে ক্ষেত্রে কোনো আইন দ্বারা কোনো আদালতের হাতকে আপনি বেঁধে দিবেন, যে ক্ষেত্রে আপনি কোনো আইনকে সংবিধানের উপর দেওয়ার স্থাপন করবেন, সেক্ষেত্রে আমি মনে করি আদালতের দায়িত্ব হবে সেটাকে এক্সামিন করা যে প্রকৃতপক্ষে সেটি করা হয়েছে কিনা। পৃথিবীর কোনো সভ্য দেশে কোনো ব্যক্তি, কোনো সভ্য ব্যক্তি তার দেশের প্রচলিত সংবিধানের উপরে অন্য কোনো আইন ঘোষণাপত্র কিংবা অন্য কোনো বিধানকে স্থান দেওয়ার চিন্তাও করতে পারে না। যেহেতু পারে না তাদেরকে অনুরোধ করব আপনারা এই চিন্তা থেকে সরে আসুন। আরেকটি প্রশ্ন হচ্ছে, যখন কোনো পার্লামেন্ট না থাকে আমাদের বিদ্যমান সংবিধানে আপনারা দেখছেন ইতিমধ্যে অনেকগুলো অর্ডিন্যান্স জারি করেছেন। এই সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির সংবিধান ভেঙে যাওয়া কালে আইন তৈরি করতে পারেন অর্ডিন্যান্সের মাধ্যমে, অধ্যাদেশ জারির মাধ্যমে। কিন্তু প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি কি সব বিষয়ে অর্ডিন্যান্স জারি করতে পারেন না। লিমিটেশন হচ্ছে তিনি এমন কোনো অধ্যাদেশের এমন কোনো বিধান, আইনি বিধান করবেন না যেটা সংবিধানের পরিপন্থী কিংবা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হোক কিংবা সংবিধানকে সাসপেন্ড করে। তো রাষ্ট্রপতি যদি অর্ডিন্যান্স জারি করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে আবারও ফিরে যেতে হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে আগামী যে সংসদ গঠিত হবে সেই সংসদের মাধ্যমে এমন একটি সাংবিধানিক বিধান করে তাদের সমস্ত বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা, যে ক্ষেত্রে ইতিমধ্যে ঐক্যমত্য ঘটে উঠেছে।